আচ্ছা তাহলে আজকে আমরা আমাদের টপিক শুরু করি। ঠিক আছে, গল্প অনেক হলো। দেখেন সিগনিফিক্যান্ট ইভেন্টস ফ্রম দ্য 1947, তাই না? আচ্ছা এখানে মূলত আমাদের একটা ব্রিফ হিস্টোরি আমরা দেওয়ার ট্রাই করেছি 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত। এর মাঝখানে কিন্তু আমাদের অনেকগুলো পোরশন, হ্যাঁ অনেকগুলো হিস্ট্রি। তো আমরা এত ব্রডে যাব না, কিন্তু আমাদের যেগুলো না জানলেই না, আমাদেরকে জানতে হবে, আমরা সেগুলোই করব। ঠিক আছে, দেখেন আমি আসলে আমার এদিক থেকে দেখতে কষ্ট হচ্ছে, চশমা নিয়ে তো। আচ্ছা দেখেন, প্রথমে 1947 সালের কথাটা বলেছে। বলেন তো 1947 সালে আমাদের দেশের অবস্থা কি ছিল? কে বলতে পারবেন? তখন কিন্তু ব্রিটিশ ছিল, তাই না? আচ্ছা ব্রিটিশের শাসন ছিল। 1947 সালে কি হলো জানেন? পুরো ব্রিটিশ ইন্ডিয়াকে দুইটা ভাগে ভাগ করা হলো। দেখেন এখানে দুইটা ভাগ, একটা হচ্ছে কি ইস্ট পাকিস্তান, একটা ওয়েস্ট পাকিস্তান। এখন বলেন তো আমরা কি ছিলাম? ইস্ট পাকিস্তান মানে পূর্ব পাকিস্তান। আর পাকিস্তান এখন যেটা বর্তমানে পাকিস্তান সেটা হচ্ছে পশ্চিম পাকিস্তান। তাহলে পাকিস্তান হয়ে গেল পশ্চিম পাকিস্তান আর বাংলাদেশ হয়ে গেল কি পূর্ব পাকিস্তান। এভাবে করে দুইটা ভাগে ভাগ করে দেওয়া হলো। 1947 এ যখন দেশটা ভাগ হয়ে গেল তখন দুই ভাগে ভাগ করে দেওয়া হলো, এবং মাঝখানে কে পড়লো? ইন্ডিয়া। মাঝখানে কে? ইন্ডিয়া। আচ্ছা এখন আমরা যখন পূর্ব পাকিস্তান হয়ে গেলাম তখন কি আমরা আলাদা হয়ে গেলাম না? আর পশ্চিম পাকিস্তান আলাদা হয়ে গেল না? কিন্তু ভাগ করার পরেও আমরা আলাদা হচ্ছিলাম না, কারণ আমরা কিন্তু তখনও স্বতন্ত্র না। ভাগ হয়েছে কিন্তু আমরা স্বতন্ত্র না, আমাদের কোনো অধিকার নেই, আমরা সব কিছুতেই পরাধীন। আমাদের ভাষা পরাধীন, আমরা যেটা করবো সেটা পরাধীন, আমাদের বৈদেশিক মুদ্রা, আমাদের ট্রেড বা আমাদের যা কিছু আছে সব কিছু হচ্ছে পরাধীন, আমাদের কোনো স্বাধীনতা নেই। তারপরে কি হলো দেখেন, এখানে হচ্ছে 1948 সাল থেকে 1952 সাল পর্যন্ত। আচ্ছা এর মধ্যে কি হলো? আমাদের ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। দেখেন একটা ছবি দেয়া আছে, রাষ্ট্রভাষা বাংলা চাই। এখন আমরা খুবই সুন্দরভাবে বাংলায় কথা বলতে পারি, আমাদের কেউ বাধা দেয় না, তাই না? কিন্তু এই ভাষা আন্দোলন যদি না হতো তাহলে আমরা বাংলায় কথা বলতে পারতাম কিনা আদৌ জানি না। এখান থেকে আমাদের মুক্তিযুদ্ধের মূলত সূচনা বলা চলে। ঠিক আছে, এখানে 1952 সালে ভাষা আন্দোলন হয় এবং 21শে ফেব্রুয়ারি 1952 সালের 21শে ফেব্রুয়ারি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের মিছিল বের হয়, ছাত্ররা মিছিল বের করে। ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলেন, বিভিন্ন জায়গা থেকে, ঢাকা কলেজ, এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জায়গা থেকে ছাত্ররা, ছাত্র ছাড়া যারা জনসাধারণ আছে তারা সবাই একটা প্রোটেস্ট করে। কিন্তু সেই প্রোটেস্ট করার মুহূর্তে গুলি করে কারা? পুলিশ। আচ্ছা তখন কারা ছিল বলেন তো? পুলিশ নাকি মিলিটারি? মিলিটারি ছিল, পুলিশ ছিল, সবই ছিল। ঠিক আছে, কিন্তু আমাদের কেউ ছিল না, তারা আমাদের কেউ না। ঠিক আছে, তারা আমাদের কথা শোনার মতো কেউ না। তখন কি হলো? মিছিলে গুলি করলো, এবং ওই দিনটাকে আমরা কি হিসেবে ধরি বলেন তো? শহীদ দিবস। আপনারা এগুলো জানেন না? আমি কি কাউকে এখন ডাক করে জিজ্ঞেস করবো? এটা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকলো। আপনারা সামনের দিন, আমার ক্লাস হচ্ছে আগামীকালকে, আপনারা অবশ্যই জেনে আসবেন 16ই ডিসেম্বর কোন দিন, 26শে মার্চ কোন দিন, 21শে ফেব্রুয়ারি কোন দিন। এটা আমি আপনাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করব। এটা কিন্তু আমাদের একটা ফান্ডামেন্টাল। ঠিক আছে, এটা আমাদের জানতেই হবে, এটা আমাদের জানতেই হবে, এটা থেকে পালানোর কোনো ওয়ে নেই। দেখেন আমরা যাদের জন্য আজকে এই বাংলাদেশে বসে আছি সেইটুকু যদি আমরা না জানি কি জানবো বলেন? এটা কিন্তু খুবই লজ্জাজনক। ঠিক আছে, আচ্ছা দেখেন এখানে মিছিলে গুলি হলো, তারপরের পোরশনে কি হলো দেখেন, 6 দফা। 6 দফার নাম শুনেছেন আপনারা? 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করলো? 6 দফার ডাক দিল। এই 6 দফা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের একটা ফাউন্ডেশন বলা চলে। আমাদের মুক্তিযুদ্ধের ফাউন্ডেশন কি? 6 দফা। এখন এই 6টা দফা কেন সে এনেছিল বলেন তো? আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব যাতে থাকে। আমরা যে ইস্ট পাকিস্তান এবং ওয়েস্ট পাকিস্তান দুইটা ভাগে ভাগ হলাম, এখন এই দুইটা ভাগে যেন আলাদা আলাদা সার্বভৌমত্ব থাকে সেটা নিশ্চিত করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1966 সালে 6 দফার ডাক দেয়। এই 6 দফা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের একটা ফাউন্ডেশন, প্রাণ বলা চলে। আপনারা কি জানেন এই 6টা দফা কি কি? কেউ কি জানেন? একটাও বলতে পারবেন? বলেন।
এটা ছিল হচ্ছে বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রা মানে ইস্ট পাকিস্তানি যে বৈদেশিক মুদ্রাগুলো আসবে সেগুলোর মালিক মানে পূর্ব পাকিস্তানি হবে, এটা ছিল একটা। আর হচ্ছে বাংলা ভাষা অবশ্যই যেটা মানে সেকেন্ড ভাষা হিসেবে কাউন্ট করতে হবে। আচ্ছা, সেকেন্ড ভাষা হিসেবে কাউন্ট করতে হবে বা বাংলা ভাষা সম্পর্কিত, এটা আমাদের 6 দফার মধ্যে ছিল না, এটা আমাদের 21 দফার মধ্যে ছিল। আচ্ছা, আপনি একটা বলতে পেরেছেন, আর পারবেন? আর কেউ পারবেন? থ্যাংক ইউ সো মাচ। তার জন্য সবাই একটা হাততালি দিন। এটা অনেকেই জানে না। আপনারা আর কেউ জানেন? জানেন না, এই জন্য তার জন্য আরেকটা হাততালি দিন। আচ্ছা, এইবার দেখেন আমাদের দফাগুলো কি ছিল। প্রথমটা দেখেন ফেডারেল স্ট্রাকচার। ফেডারেল স্ট্রাকচার কি জানেন? সে দাবি করেছিল আমাদের দেশের যে ফেডারেল এবং পার্লামেন্ট, আমাদের একটা নির্বাচন হবে যেখানে সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, যার যাকে ভোট দেওয়ার ইচ্ছা তাকে ভোট দিতে পারবে, ভোটের মাধ্যমে একটা সরকার আসবে, একটা ফেডারেল গভর্নমেন্ট আসবে। যুক্তরাষ্ট্রে যেরকম ফেডারেল গভর্নমেন্ট আছে সেভাবে আমাদের দেশেও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য একটা পার্লামেন্ট থাকবে এবং সেখানে প্লিজ কথা বলবেন না, সাউন্ড করবেন না। ফেডারেল গভর্নমেন্ট বলতে কি বোঝায়? ফেডারেল গভর্নমেন্ট হচ্ছে ধরেন একটা নির্দিষ্ট গভর্নমেন্ট থাকবে যার হাতে কিছু নির্দিষ্ট পরিমাণ ক্ষমতা থাকবে, যেমন সামরিক বাহিনীর যে ক্ষমতাটা বা হচ্ছে প্রতিরক্ষা, এই জাতীয় জিনিসগুলো সে কন্ট্রোল করবে, সেই জাতীয় জিনিসগুলো সে কন্ট্রোল করবে। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা বা আদার্স যত জিনিস আছে এগুলো কন্ট্রোল করবে। প্রত্যেকটা প্রদেশের মধ্যে এক একটা করে প্রাদেশিক গভর্নমেন্ট থাকবে তার, যেমন ইউএস এর মধ্যে যে হ্যাঁ ইউএস এর মধ্যে যেটা আছে সেটা। আর ইন্ডিয়ার ক্ষেত্রে তো হয়, কারণ ইন্ডিয়া যে মানে যে বর্তমানে যে আছে মানে কলকাতার যে চালায় উনিও তো একটা রোল করে। আমি বলি যেখানে হচ্ছে আপনার কিছু জিনিস কন্ট্রোল করবে কে? গভর্নমেন্ট, আর বাকি জিনিসগুলো কন্ট্রোল করবে প্রত্যেক যে স্টেটে যে যারা থাকবে তারা সেটাকে কন্ট্রোল করবে। এবং কর, বৈদেশিক মুদ্রা বলেন যা বলেন, এর মধ্যে প্রতিরক্ষা, বৈদেশিক মুদ্রা, কর এইসব জাতীয় জিনিস কে কন্ট্রোল করবে? ফেডারেল গভর্নমেন্ট। আর বাকি জিনিসগুলো কে কন্ট্রোল করবে? গভর্নমেন্ট। কিন্তু স্টেট যারা থাকবে তারা। কিন্তু আলটিমেট তো সবথেকে হায়ার মানে পার্টি থাকবে একবারে গভর্নমেন্টের কাছে। হ্যাঁ, হায়ার পার্টি থাকবে গভর্নমেন্টের কাছে, কিন্তু ক্ষমতা চারদিকেই বিচ্ছিন্ন থাকবে, ক্ষমতা এক জায়গায় কুক্ষিগত থাকবে না। সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা ওইটাই রাইট, এটাই হচ্ছে ফেডারেল গভর্নমেন্ট। তো আমাদের ফেডারেল গভর্নমেন্ট যাতে আমরা প্রতিষ্ঠা করতে পারি সেটা ছিল তার প্রথম দফা। সেটা কি প্রথম দফা? এখন কি একজন বলেন তো প্রথম দফাটা কি ছিল? হ্যাঁ, বাংলায় বলেন, কোনো সমস্যা নেই, বাংলায় বলেন। ফেডারেল স্ট্রাকচার, ফেডারেল গভর্নমেন্টকে এস্টাবলিশ করাটাকে আমাদের প্রথম দফা ছিল। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন 2 নম্বরে কি ছিল? কারেন্সি এন্ড ট্যাক্সেশন। দেখেন কি বলেছে, অনলি দ্য ফেডারেল গভর্নমেন্ট ক্যান কন্ট্রোল ফরেন এক্সচেঞ্জ এন্ড ডিফেন্স। কি কন্ট্রোল করতে পারবে ফেডারেল গভর্নমেন্ট? ফরেন এক্সচেঞ্জ এবং ডিফেন্স, এই দুইটা জিনিসের ক্ষমতা তার হাতে থাকবে নির্দিষ্টভাবে। কিন্তু বাকি দেখেন ইকোনমিক পলিসি, ফিসকাল পলিসি, মনিটারি পলিসি, মানে যত ধরনের পলিসি আমরা মানে ক্রিয়েট করি, বা শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান বা আদার্স যত ধরনের অর্থনৈতিক ইস্যু আছে সবগুলো কন্ট্রোল করবে কে? স্টেট গভর্নমেন্ট। দেখেন স্টেট, ফেডারেল স্টেটস। আমাদের এখন কি বিভিন্ন জায়গায় কি মন্ত্রী আছে না? দেখেন প্রত্যেকটা সব মানে জেলায় জেলায় আলাদা করে কিন্তু মন্ত্রী আছে। ওই জেলাটাকে কন্ট্রোল করে কে? ওই মন্ত্রী। ওই মন্ত্রী আবার দেখেন কাদেরকে কন্ট্রোল করে? সেখানে মেম্বার, চেয়ারম্যান, বিভিন্ন ধরনের কাউন্সিলর অনেকে থাকে। তো একটা মন্ত্রীর অধীনে কিন্তু একটা জেলাকে দিয়ে দেওয়া হচ্ছে। এভাবে ফেডারেল গভর্নমেন্টটা এভাবেই হয়। দেখেন আমাদের সরকারের হাতে কি কিছু ক্ষমতা আছে, কিন্তু বাকি ক্ষমতাগুলো কাদের হাতে? প্রত্যেকটা স্টেটে যারা আছে তাদের হাতে। এটাই ফেডারেল গভর্নমেন্ট। আচ্ছা দেখেন তাহলে 3 নম্বর যেই দফাটা, 3 নম্বর দফাটা কি? ট্রেড এন্ড কমার্স। ট্রেড এন্ড কমার্স। আচ্ছা, East Pakistan should have control over its own trade and commerce. Establishment of separate trade agreements. মানে আপনি পূর্ব পাকিস্তান, এখন আপনি ব্যবসা করছেন, কিন্তু আপনার ব্যবসায় হস্তক্ষেপ কে করছে? পশ্চিম পাকিস্তান। সেটা কি আপনি মানবেন? মানবেন না। বঙ্গবন্ধু এটাই বলেছিল যে আমরা যখন ব্যবসা বাণিজ্য করব, ট্রেড এন্ড কমার্সের মধ্যে আমরা যাবতীয় জিনিসগুলো যে পড়ে সেখানে সেটার কন্ট্রোল আমাদের হাতেই থাকবে। সেটার কন্ট্রোল কার হাতে থাকবে? আমাদের হাতে থাকবে। এবং যে বৈদেশিক মুদ্রা আসবে বা যা আসবে কমার্সের মাধ্যমে, ট্রেডের মাধ্যমে, সেটার পুরোপুরি দায়িত্ব কার থাকবে? পূর্ব পাকিস্তানে থাকবে। সেটা আমাদের, সেখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। বুঝতে পেরেছেন? এবার দেখেন 4 নম্বরে কি? ট্যাক্সেশন।
ট্যাক্সেশন। ট্যাক্স মানে কি বলেন তো? ট্যাক্সের বাংলা কি? কর। আচ্ছা, ট্যাক্সেশনে বলা হচ্ছে ইস্ট পাকিস্তান শুড হ্যাভ দ্য রাইট টু কালেক্ট ইটস ওন রেভিনিউ অ্যান্ড ট্যাক্সেস। কি বলেছে? ইস্ট পাকিস্তানে পুরোপুরি এখানে অধিকার থাকবে ট্যাক্স কালেক্ট করার, এবং ট্যাক্সের টাকাটা কে পাবে? পূর্ব পাকিস্তান পাবে। ট্যাক্সের টাকাটা কে পাবে? পূর্ব পাকিস্তান পাবে। কিন্তু তারা ফেডারেল গভর্নমেন্টকে একটা জবাবদিহি করতে বাধ্য থাকবে। যেমন একটা ধরেন আপনি ট্যাক্স কালেক্ট করলেন, তার একটা নির্দিষ্ট অংশ আপনি ফেডারেল গভর্নমেন্টকে দিবেন। আপনি ট্যাক্স কালেক্ট করলেন, আপনার ইস্ট পাকিস্তানের আপনি ট্যাক্স কালেক্ট করলেন, কিন্তু তার একটা অংশ ফেডারেল গভর্নমেন্টকে আপনি দিবেন, কিন্তু সেটা স্বতন্ত্রভাবে আপনি সেটা কন্ট্রোল করবেন। এটাই সে বলেছে। এবার দেখেন ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড রিজার্ভ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড রিজার্ভ, এখানে কি বলেছে? দ্য কনস্টিটিউশন শুড এনশিওর দ্যাট দ্য ফরেন এক্সচেঞ্জ আর্নড বাই ইস্ট পাকিস্তান বি আন্ডার ইটস ওন কন্ট্রোল। ফরেন এক্সচেঞ্জ মানে কি? আমরা আমাদের ব্যবসার মাধ্যমে বা যে কোনো ভাবে বৈদেশিক মুদ্রা যে আমাদের দেশে আমরা আনছি, সেই বৈদেশিক মুদ্রার কন্ট্রোল কার হাতে থাকবে? ইস্ট পাকিস্তানের হাতে থাকবে। এটা কখনোই ওয়েস্ট পাকিস্তান নিতে পারবে না, কারণ আমরা অলরেডি ভাগ হয়ে গিয়েছি। তাহলে আমাদের কন্ট্রোল কেন তারা নেবে? আমাদের দেশের রিজার্ভ, আমাদের দেশের বৈদেশিক মুদ্রা কেন তারা হস্তক্ষেপ করবে? এটা ছিল 5 নম্বর দফা। এবার 6 নম্বর দফা কি ছিল দেখেন? মিলিটারি অর পার্লামেন্টারি ফোর্সেস। আচ্ছা, ইস্ট পাকিস্তান শুড হ্যাভ আ সেপারেট মিলিটারি অর ফোর্স টু মেইনটেইন সিকিউরিটি উইদিন দ্য রিজিয়ন। আচ্ছা, আমাদের এখন যে ডিফেন্স, সেই ডিফেন্সের কন্ট্রোল কার হাতে বলেন তো? কার হাতে? বাংলাদেশ গভর্নমেন্ট। হ্যাঁ, বাংলাদেশ গভর্নমেন্টের হাতে। এটাই বলেছে যে আমাদের যারা মিলিটারি থাকবে বা সামরিক বাহিনী থাকবে, সামরিক বাহিনী রক্ষা করা, গঠন করা সবকিছুর দায়ভার কার থাকবে? অধিকার কার থাকবে? ইস্ট পাকিস্তান। কারণ আমাদের মিলিটারি যদি তারা কন্ট্রোল করে, তাহলে সেই মিলিটারি কি আমাদেরকে মারবে নাকি আমাদেরকে বাঁচিয়ে রাখবে? বলেন। মারবে। তারা কন্ট্রোল করেছিল বিধায় কিন্তু আমাদের গায়ে গুলি করেছিল। নয়তো কি ভাষা আন্দোলনে কি আমরা গুলি খেতাম? বলেন তো। আমাদের ভাষার জন্য আমরা যুদ্ধ করবো, আমরা কেন গুলি খাবো? আমাদের মানুষ কেন আমাদেরকে গুলি করবে? সেটা থেকে রক্ষা পাওয়ার জন্যই কিন্তু সে বলেছিল যে আমাদের মিলিটারি বাহিনী বা সামরিক বাহিনীটা কার তত্ত্বাবধানে থাকবে? ইস্ট পাকিস্তানের। তাহলে আপনি বলেন তো, এই 6টা দফা যদি বাস্তবায়িত হয়, তাহলে কি এটা নিশ্চিত করা সম্ভব যে আমাদের সার্বভৌমত্ব আলাদাভাবে তৈরি হবে? আমাদের পূর্ব পাকিস্তানের বা আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব আলাদাভাবে তৈরি হবে, সেটা কি নিশ্চিত হবে বলেন তো? 6টা দফা দেখেন কত সুন্দরভাবে সে প্রেজেন্ট করেছে যে এই 6টা দফা যদি বাস্তবায়ন করা যায় কোনোভাবে, তাহলে বাংলাদেশ আলাদাভাবে সার্বভৌমত্ব পাচ্ছে। এবং এর পরবর্তীতে সে নির্বাচনও করেছিল, সেটা সামনে আসবে। এটার জের ধরে কিন্তু সে সামনে নির্বাচনও করেছিল, পার্লামেন্ট নির্বাচন করেছিল। সেটা 1970-এ, সেটা 1970-এ, সেটা আমরা সামনে পড়বো। এখন আপনারা কেউ একজন বলেন, একজন না, আপনারা মেয়েদের মধ্যে থেকে আগে একজন বলেন, এই 6টা দফা একটু এক্সপ্লেইন করেন তো, সামনে আসেন, যেভাবে পারেন এক্সপ্লেইন করেন, আসেন। আমি নতুন, আজকে আমি না। আচ্ছা, আপনি আসবেন না, আপনিও নতুন। আচ্ছা, কিন্তু আজকে কিন্তু এটা আমি পড়ানো শুরু করলাম, ঠিক আছে? এই হিস্ট্রি আজকেই পড়ানো শুরু করলাম। তো আপনারা চাইলে সামনে আসতে পারেন, সামনে আসলে জড়তা ভেঙে যাবে। আসবেন? আচ্ছা, ছেলেদের মধ্যে কেউ? আপনি তো প্রতিদিন আসেন। আচ্ছা, আজকে আপনাকে একটু ছুটি দিই। আর কেউ? প্লিজ কেউ একজন সামনে আসেন, কথা বলার শক্তি বাড়ান, কোনো সমস্যা নেই। আপনি আসবেন, আসেন। থ্যাংক ইউ সো মাচ। আসেন, তার জন্য একটা হাত তালি দেন সবাই। সামনে আসেন, এখানে আসেন। তো এটা হচ্ছে 1966-তে আপনারা কেউ দেখেন তো, তাকে দেখা যায় কিনা? না। আপনি এখানে আসেন, এখানে আসেন, চলে আসেন। 1966-তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এটা ছিল 6 দফা দাবি। 6 দফা দাবির মধ্যে প্রথমটা ছিল আমাদের ফেডারেল স্ট্রাকচার, যেটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট হবে ইস্ট পাকিস্তানে। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টটা যদি আমাদের ইস্ট পাকিস্তানে হয়, তাহলে আমাদের গভর্নমেন্টের যেসব কাজটা এটা অনেক সুন্দর হবে, আমাদের মাধ্যমে হবে। ওয়েস্ট পাকিস্তান, আমাকে দেখতে হবে না, সবাইকে বলুন, কোনো ভয় ওয়েস্ট নেই। পাকিস্তানের হাতে যদি আমাদের দেশে কন্ট্রোলটা থাকতো, তাহলে আমাদের যেসব নিত্য প্রয়োজনীয় যেসব কাজগুলো ওটা ওখান থেকে করতে হতো, তাহলে আমাদের জন্য সমস্যা হবে। তারপর দ্বিতীয় হচ্ছে কারেন্সি এবং ট্যাক্সেশন, যেটা হচ্ছে আমাদের যে মুদ্রা এবং ট্যাক্সের যে ইস্যুটা, ওইটা মাঝখানে যাবে। বলেন। only the federal government can
control foreign exchange and defense. তো যে সেন্ট্রাল গভর্নমেন্ট হবে সে ফরেন যে এক্সচেঞ্জ হবে, বৈদেশিক মুদ্রার যে এক্সচেঞ্জ হবে এবং দেশের যে ডিফেন্স হবে ওটা কন্ট্রোল করবে, এবং all other economic policies including fiscal policy and monetary policy shall be the Jurisdiction of the federation states. তো আপনি বাংলায় বলেন, কোনো সমস্যা নেই, বাংলায় বলেন। আমাদের যেসব ইকোনমিক যেসব কাজ আছে, যেমন মানি এক্সচেঞ্জ, বৈদেশিক মুদ্রার লেনদেন, তারপর ইম্পোর্ট এক্সপোর্ট, এগুলার কন্ট্রোল ফেডারেল গভর্নমেন্ট, যেটা হচ্ছে ইস্ট পাকিস্তানের যে গভর্নমেন্ট, ওইটার কন্ট্রোলে হবে। তারপর হচ্ছে ট্রেড এন্ড আপনারা কমার্স। বুঝতেছেন? আচ্ছা বলুন, ক্যারি অন। তৃতীয় পয়েন্ট হচ্ছে ট্রেড এন্ড কমার্স। East Pakistan should have control over its own trade and commerce. তো আমাদের দেশে যেসব অর্থনৈতিক কাজ হবে ওটার মূল কন্ট্রোলটা ইস্ট পাকিস্তানের সেন্ট্রাল গভর্নমেন্টের থাকা উচিত, কারণ ওয়েস্ট পাকিস্তানের কাছে যদি থাকে তাহলে তারা ওটা ঠিকভাবে ম্যানেজ করতে পারবে না, আমাদের যে রিকোয়ারমেন্ট ওটা তারা ফুলফিল করতে পারবে না। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপনি তিনটা বলেছেন, এই জন্য অনেক ধন্যবাদ। সবাই তাড়াতাড়ি তিনটা বলেছে, কিন্তু আমাদের কয়টা আছে? 6টা। আরো 3টা বাকি আছে। এখন আপনারা আরেকজন আসবেন। আপনাদের এভাবে করে পার্টিসিপেশন দেখে আমার ভালো লাগছে। আপনারা আসেন, কথা বলেন। আপনারা কথা বলতে কোনো সমস্যা নেই, আপনারা ভুল বলেন কিন্তু কথা বলেন। আরেকজন আসেন। আমি কি নিচে ডাকবো? থ্যাংক ইউ। 4 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে আমাদের ট্যাক্সেশন। তো ইস্ট পাকিস্তানে যখন বাংলাদেশ ইস্ট পাকিস্তান যখন ছিল, সেই সময় দেখা যেত যে ওয়েস্ট পাকিস্তান আমাদের সকল ট্যাক্স বা যাবতীয় আমাদের বিজনেসের উপরে যা কিছু লাগু করার ছিল তারা করতো। আমাদের 4 নম্বর দফাতে সেটাই চাওয়া হয়েছে যে আমাদের সকল ট্যাক্সেশন বা ট্রানজ্যাকশনে যা কিছু হবে বাংলাদেশ মানে আমাদের ইস্ট পাকিস্তান পাবে। তারপর ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড রিজার্ভ। ফরেন এক্সচেঞ্জ মানে আমাদের আলাদা একটা কনভার্টেবল মুদ্রা থাকবে যেটা দিয়ে আমরা ফরেন এক্সচেঞ্জ করব, এবং আমাদের যা সকল রিজার্ভ থাকবে সেটা বা বৈদেশিক মুদ্রা আমাদের ইস্ট পাকিস্তানে ঢুকবে, সেগুলো সরাসরি আমাদের কাছে থাকবে, সেটা ওয়েস্ট পাকিস্তানে যাবে। আর মিলিটারি অ্যান্ড প্যারামিলিটারি ফোর্স। তো দেখা গেল যে সেই সময়ে ওয়েস্ট পাকিস্তানের মিলিটারি আমাদের ইস্ট পাকিস্তানে সবসময় নিজেদের ক্ষমতা করে রাখতো। বাট এই 6 নম্বর যে পয়েন্টটা ছিল সেটাতে আমরা পাচ্ছি যে আমাদের নিজেদের একটা মিলিটারি ফোর্স থাকবে, যেটা আমাদের ফেডারেল গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আপনারা যদি নিজে থেকে রেসপন্স করেন আমারও ভালো লাগে। আর আপনারা কথা বলতে বলতে দেখবেন কি আপনাদের ক্লাসের প্রতিও ভালো লাগা কাজ করবে, জড়তা কাজ করবে না। আপনারা ক্লাসে এসে যদি মনে হয় যে মিস কি পড়াচ্ছে, আমাকে ধরবে, আমি পারবো না, ভয় লাগে, তাহলে কিন্তু ক্লাসে এসে মজা পাবেন না। আপনারা সবসময় মনে রাখবেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করার পরে আপনারা কিছু একটা বলতে পারলেই হবে। দ্যাট মিন্স আপনারা বুঝেছেন। এখানে এসে সবাই কথা বলতে পারবে সেটা কিন্তু না। অনেকেই আছেন পারেন কিন্তু এখানে এসে কথা বলতে পারেন না, এটা আমি বিলিভ করি। সবাই কিন্তু পাবলিক স্পিকিংটা করতে পারে না, কিন্তু আপনাদের শিখতে হবে। তার মানে এটা না যে আপনারা শিখছেন না, পারছেন না, আপনারা ক্লাসে মনোযোগ দিচ্ছেন, কিন্তু কেউ এখানে এসে একটু মানে ভয় পেয়ে যাচ্ছেন, কেউ স্বতঃস্ফূর্তভাবে বলছেন। আজকে দুজনই খুব ভালোভাবে বলেছেন, থ্যাংক ইউ সো মাচ আপনাদের। এবং সবাই এত সুন্দরভাবে তাদের সাথে কোঅপারেট করার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। আচ্ছা, আমরা এর পরের স্লাইডে আসি। দেখেন আমরা কোন পর্যন্ত বললাম বলেন তো, কত সাল পর্যন্ত ছিলাম? 66। এইবার আসি কোথায়? 69। বলেন তো 1969 আসেন। 1969 কি হয়েছিল বলেন তো? গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থান মানে কি বলেন তো? গণ অভ্যুত্থান এই কথাটার অর্থ কি? গণ মানে কি? গণ মানে অনেক মানুষ, তাই না? অনেক মানুষ। আর অভ্যুত্থান মানে কি? বিপ্লব। তাহলে অনেক মানুষের যখন বিপ্লব একসাথে হয় কোনো একটা কারণে, সেটাই কি? গণ অভ্যুত্থান। তাহলে আপনারা বুঝেই গেছেন যে কি হয়েছিল সেদিন। দেখেন এখানে একটা পিকচারের মাধ্যমে খুব সুন্দরভাবে হাইলাইট করে দেওয়া হয়েছে। 1969 কি হয়? গণ অভ্যুত্থান হয়। কেন হয় বলেন তো? এই যে আমাদের প্রতি যে নির্যাতন,
বলেন তো আমাদের কোনো অধিকার আছে? নাই। তখন একটা গণ অভ্যুত্থান তৈরি হলো। গণ অভ্যুত্থান হওয়ার পরে আমাদের 1970 সালে কি হলো? নির্বাচন হলো। 1970 নির্বাচন দিতে বাধ্য হলো। সেখানে কি হলো দেখেন, এখানেও একটা পলিটিক্স। কিরকম রেজাল্ট আপনারা দেখেন, ইলেকশনে আওয়ামী লীগ পেল কত? 160 সিট। কয়টা পেল? 160টা। এরপরে দেখেন এনএপি, এটা হচ্ছে 81। তারপর আছে কি পাকিস্তান ডেমোক্রেসি, সে পেয়েছে 35টা। আর এরপর হচ্ছে 6টা। তাহলে বেশি কে পেয়েছে? প্রায় 75% ভোট কে পেয়েছে? আওয়ামী লীগ। কিন্তু তারপরে তাকে ক্ষমতা দেওয়া হচ্ছে না, তাকে ক্ষমতা হস্তান্তর করছে না। তখন এই গণ অভ্যুত্থানটা আরো বাড়লো। তখন মানুষের মধ্যে বিপ্লবটা আরো বাড়লো যে আমরা নির্বাচনে এসেছি, নির্বাচনে জয়ী হয়েছি, কিন্তু ক্ষমতা হস্তান্তর করা হচ্ছে না। এটা কি আপনারা মানবেন বলেন তো? আজকে ধরেন আপনাদের দুইজনের মাঝখানে আমি এখানে ভোটের মাধ্যমে সিএম নির্বাচন করলাম। এখন যে এখানে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন, আমি তাকে সিআর না বানিয়ে আমি ধরেন স্বজনপ্রীতি করে আরেকজনকে সিআর বানাবো। এখন সেটা কি আপনারা জনগণ মানবেন? হ্যাঁ মানবেন মানবেন না, আপনারা জনগণ সেটা মানবেন না, কারণ আপনারা নিজেরা ভোট দিয়েছেন, একজন মানুষকে চুজ করেছেন। তো আমি কিভাবে সেটা আমি নিজের থেকে এটা আমি চেঞ্জ করে দেই বলেন তো? জনগণই খারাপ আমার ক্লাসে। শুনেন, এটা হচ্ছে নিজেদের আসলে সার্বভৌমত্বের একটা বিষয়। আপনি ভোটে জিতেছেন, কেন আপনি আসবেন না? যদি সেখানে লিগ্যাল কোনো কিছু থাকে তার মানে আপনাকে ক্ষমতা দিয়ে দেওয়া হবে, তাই না? তো এখানে 75% ভোট পাওয়ার পরেও ক্ষমতা দেওয়া হচ্ছিল না। এখন কি তারা চুপ থাকবে বলেন তো? জনগণ চুপ থাকবে? থাকবে না। তারাও চুপ ছিল না। তারপরে কি হলো দেখেন, এইবার আসেন 1971 সালের মার্চ মাসে। ছবিটা কার দেখতে পাচ্ছেন? জাতির পিতা বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উপরে কি লেখা বলেন তো? এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মুক্তির সংগ্রাম। আপনারা এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? স্বাধীন চেয়েছি। তারপরে হচ্ছে স্বাধীনতার সংগ্রাম। এখানে আগে স্বাধীনতা লেখা। তাই? আচ্ছা দেখেন, তাহলে বঙ্গবন্ধু কি করলো? যখন এই অবস্থা দেখলো তখন 1971 সালের মার্চ মাসে 7ই মার্চ সে কি করলো? একটা ভাষণ দিল, এবং এই ভাষণটা হচ্ছে বাঙালিদেরকে মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? অনুপ্রেরণা হিসেবে কাজ করে। আচ্ছা এবার দেখেন, এই ভাষণটা দেওয়ার পরে যখন জাতি জাগ্রত হয়ে গেল, আপনি কিছু বলবেন? আচ্ছা, এই ভাষণ দেওয়ার পরে যখন বাঙালি জাতি অনেক বেশি ইন্সপায়ার হয়ে গেল, তখন কিন্তু তারা প্রতিরোধ গড়ে তুললো বিভিন্ন জায়গায়। প্রতিরোধ গড়ে তোলার পরে 25শে মার্চ কি হলো দেখেন। 25শে মার্চ কি বলা হয় বলেন তো? দেখি কেউ বলতে পারে? কালো। কারণ এই 25শে মার্চ এমন ভাবে হত্যাযজ্ঞ চালানো হয় যেটা আসলে বাঙালির ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টজনক। এই জন্যই ওই দিনকে কালো রাত বলা হয়। এবং 25শে মার্চ এই ঘটনা ঘটার পরে 26শে মার্চ কি হিসেবে ঘোষণা করা হয়? ইন্ডিপেন্ডেন্স ডে। কি হিসেবে ঘোষণা করা হয় বলুন তো? ডিক্লারেশন অফ বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স অন 26 মার্চ, মানে স্বাধীনতার ঘোষণা করা হয়। স্বাধীনতার ঘোষণা হিসেবে ওই 7ই মার্চকে ধরে 25শে মার্চে যেহেতু হত্যাকাণ্ড হয়, এবং সেটা 26শে মার্চে এসে ডিক্লারেশন হিসেবে ঘোষণা করা হয়, স্বাধীনতার ঘোষণা হিসেবে এটাকে সমর্থন করা হয়। বুঝতে পেরেছেন? আচ্ছা তারপরে দেখেন 1971 সালের মার্চ পর্যন্ত আমাদের কমপ্লিট। এইবার আসেন এপ্রিল। এপ্রিল 1971। এখানে কি হলো? একটা গভর্নমেন্ট তৈরি করে দেওয়া হলো, যেটা হচ্ছে যে এটা কে বলেন তো? এই ছবিটা আপনারা চেনেন? এমএজি ওসমানী। আচ্ছা, এই এমএজি ওসমানীর আন্ডারে একটা গভর্নমেন্ট তৈরি করে দেওয়া হলো, তাকে অ্যাপয়েন্ট করা হলো কমান্ডার হিসেবে। দেখেন, কমান্ডার ইন চিফ অফ দ্য মুক্তি বাহিনী। দেখেছেন? কেউ কি ওনার সম্পর্কে জানেন? কে কে জানেন ওনার সম্পর্কে বলেন তো? আচ্ছা, এখানে মূলত একটা প্রবাসী সরকার গঠন করা হয়। একটা প্রবাসী সরকার গঠন করা হয়, এবং এটার দায়িত্ব কাকে দেওয়া হয়? হ্যাঁ হ্যাঁ, একটু জাফর ইকবালের মতো লাগে। কাকে দায়িত্ব দেওয়া হয়? জেনারেল এমএজি ওসমানী। আসেন, কারণ তখন কি আমাদের এই দায়িত্ব নেওয়ার মতো কেউ ছিল বলেন তো? তখন বঙ্গবন্ধু কোথায়? জেলে। তাহলে বঙ্গবন্ধু যদি জেলে থাকে তাহলে আসেন আসেন আসেন, কোথায় ছিলেন আপনারা তখন? আপু ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট করতে। আপনারা কেউ কি আমাকে, মানে আমি যে আপনাদের মিস, এটা চেনেন?
কেউ আপু বলে? সমস্যা নেই। আচ্ছা দেখেন, আপনারা কে কে ছিলেন ওনাকে বলেন? আসেন। আচ্ছা, তাকে কিভাবে চেনেন একটু সত্যি করে বলেন তো। দেখেন, তাহলে তার আন্ডারে একটা গভর্নমেন্ট তৈরি করে দেওয়া হয়। যেহেতু আমাদের বঙ্গবন্ধু তখন কোথায় ছিল? জেলে ছিল। সে কিন্তু আরো পরে বের হয়েছে, স্বাধীনতার পরে বের হয়েছে। স্বাধীনতার আগে কিন্তু সে জেল থেকে বের হতে পারেনি, তাই না? হ্যাঁ, 10 জানুয়ারি বের হয়েছে। রাইট রাইট। তাহলে আপনারা জানেন। আপনারা কিছু জানেন? খাইতে জানতো আপনারা জানেন কিছু? আচ্ছা বসেন, আপনারাও জানবেন। আচ্ছা দেখেন, এরপর কি হলো দেখেন, ডিসেম্বর 1971। এবার কিন্তু আমরা এপ্রিল থেকে কোথায় চলে গেলাম? ডিসেম্বর। দেখেন ডিসেম্বরে কি হলো? ভারতীয় বাহিনী এবং বাংলাদেশ বাহিনী, ভারতীয় বাহিনী এবং বাংলাদেশ বাহিনী মিলে কাকে পরাজিত করলো? পাকিস্তানি বাহিনীকে পরাজিত করলো। যৌথ বাহিনী হয়ে বাংলাদেশ এবং ভারত, এই দুই বাহিনী যৌথ বাহিনী হয়ে কাকে পরাস্ত করলো? পাকিস্তানি বাহিনীকে। দেখেন পাকিস্তানি বাহিনীকে পরাজিত করার পরে তারা স্বাধীনতার স্মারক লিখছে। এটা কি বলেন তো? যেটা লিখছে এটা কি বলা হয়? স্বাধীনতার স্মারক। এটা কোথায় বসে লেখা হয় জানেন? রেসকোর্স ময়দানে। কে কে গিয়েছেন সেখানে? সেখানে কি আছে বলেন তো? এটার প্রতীক হিসেবে, এটার প্রতীক হিসেবে কি আছে সেখানে? না না, এই স্বাধীনতার স্মারক যেখানে বসে লেখা হয়েছিল সেখানে কি আছে ঐতিহ্যবাহী বলেন তো এখন? আপনারা যদি ওখানে গিয়ে থাকেন, এটা তো দেখার কথা। বলেন তো কি আছে? হ্যাঁ, এই যে একজন বলেছেন, বলেন বলেন। শিখা চিরন্তন। শিখা চিরন্তন। ওই যে আগুন বের হ্যাঁ, সবসময় যেখানে আগুন জ্বলে সেটা শিখা চিরন্তন। আপনারাও জানেন না? সরাইদুদ্দিনে গিয়েছেন? সরাইদুদ্দিনে যাননি এমন কেউ আছে? সরাইদুদ্দিনে যাননি এমন কেউ আছেন? সাইলেন্ট প্লিজ। সরাইদুদ্দিনে যাননি এমন কেউ আছেন? আপনি জাননি? আপনি জাননি? আপনি অবশ্যই যাবেন। কথা বলবেন না। আপনি অবশ্যই যাবেন। ঠিক আছে, আপনি অবশ্যই যাবেন। এটা কিন্তু আমাদের জন্য অনেক ঐতিহাসিক একটা জায়গা, যেখানে স্বাধীনতার স্মারক স্বাক্ষরিত হয়। সেখানে আপনাদের দেখা উচিত না বলেন? অবশ্যই যাবেন। এবং যারা যারা জাননি তারা সত্যি এটা গিয়ে দেখে আসবেন। দেখে আসলে ভুলবেন না, দেখে আসলে ভুলবেন না। এটা জানা আপনাদের দায়িত্ব। এটার জন্য শিক্ষা সফরের প্রয়োজন হয় না। আচ্ছা, এবার দেখেন, তাহলে সেখানে আমাদের স্বাধীনতার স্মারক কিন্তু স্বাক্ষরিত হয়ে গেল। স্বাধীনতা পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখেন এখানে আরেকটা জিনিস আছে। 16 ডিসেম্বর দেখেন, 16 ডিসেম্বর এখানে কিন্তু ভিক্টোরি ডে আমাদের পালন করা হয় কবে? 16 ডিসেম্বর। বিজয় দিবস, আমাদের বিজয় দিবস কবে? 16 ডিসেম্বর। আমি কিন্তু নেক্সট ডে জিজ্ঞাসা করব, আবারও বললাম। আসলে তো আমরা স্বাধীনতা পাই 16 ডিসেম্বর, আমরা জিতি। তাহলে 26শে মার্চ কিন্তু আমরা স্বাধীনতা দিবস। ওই যে আপনাকে কি বলেছিলাম, ওখানে কিন্তু ঘোষণা করা হয় কবে? 7ই মার্চ। 7ই মার্চ ঘোষণা করা হয়। 25শে মার্চ কি হয়? হত্যাযজ্ঞ হয়। 25শে মার্চের পরে 26শে মার্চকে ওটা ঘোষণা হিসেবে ধরা হয়। বুঝতে পেরেছেন? কারণ তখনকার হত্যাকাণ্ড থেকেই তো আস্তে আস্তে করে এই স্বাধীনতার বীজ বা মানুষের মধ্যে যে একটা প্রতিরোধের যে সম্ভাবনাটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে তৈরি হয়। যখন আপনার মা অথবা বোনকে কেউ মেরে ফেলবে, আপনার ভাইকে মেরে ফেলবে, আপনি কি সেটা সহ্য করবেন? একদিন, 2 দিন, 3 দিন, কয়দিন সহ্য করবেন বলেন? সহ্য করবেন না। তেমন সবার ক্ষেত্রে এটা হচ্ছিল। তখন কে বসে থাকবে? তখন একটা গণজাগরণ তৈরি হয়ে গিয়েছিল। তাহলে এইটুকু পর্যন্ত কারো কি কোনো সমস্যা আছে বলেন তো? তারপরে দেখেন পোস্ট ওয়ার ইভেন্টস, মানে আমাদের স্বাধীনতার পরের সময়টাতে কি হলো। এখানে খুব গুরুত্বপূর্ণ তথ্য আছে। একটা হচ্ছে 14 ডিসেম্বর। 14 ডিসেম্বর কি বলেন তো? বুদ্ধিজীবী দিবস। এটা কেন পালন করা হয়? আমাদের মানে যারা আমাদের বুদ্ধিজীবী ছিল ওদেরকে হাত কাটা হয়েছে এবং মানে বিভিন্ন ভাবে, খুবই বাজে ভাবে, নির্মম ভাবে তাদেরকে মারা হয়েছে। এই কারণে ইভেন তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। কি করেছে? এটার একটা সুন্দর, আপনারা মুভি দেখেছেন কিনা আমি জানি না, মুক্তিযুদ্ধের কিছু মুভি আছে যেগুলো দেখলে আসলে মানুষের সত্যি কান্না পাওয়ার মতো। হাঙ্গর নদী গ্রেনেড দেখেছেন? হাঙ্গর নদী গ্রেনেড এই সিনেমাটা কেউ দেখেছেন? আপনারা এই চরিত্রটা চিনেন? রইস। রইস
বলছি, যদি আপনারা ধৈর্য ধরে দেখতে পারেন আপনারা এই মুভিটা দেখে কান্না করবেন। এবং তার যে লাস্ট সিনটা, মানে এই যে রইস যে ছেলেটা, ওকে যখন মেরে ফেলা হয় ওর মায়ের সামনে, এটার মূল কাহিনীটা কি ছিল জানেন? কথা বলবেন না, এই যে শুনতে যদি বিরক্ত লাগে চলে যান, কথা বলবেন না, বাকিদেরকে ডিস্টার্ব করবেন না, ঠিক আছে? আচ্ছা, এই মুভিটার লাস্ট একটা সিগনিফিকেন্ট কি ছিল জানেন? এই রোহিত ছেলেটা হচ্ছে প্রতিবন্ধী, সে প্রতিবন্ধী থাকে, একটু মোটাসোটা থাকে দেখতে। হ্যাঁ, তো এরপরে যখন তার মায়ের কাছে মুক্তিবাহিনী এসে লুকায়, পাকিস্তানি বাহিনী এসে খুঁজে পায় না, ওর মা কি করে? তাদেরকে লুকিয়ে রাখে। কিন্তু তারা তো দেখছে যে এখানে কেউ মানে মুক্তিবাহিনী লুকায় ছিল, তাদেরকে কিভাবে সে বুঝ দিবে? তখন সে কি করলো? ঘর থেকে তার প্রতিবন্ধী ছেলেটাকে বাইরে দিয়ে দিল। ঘর থেকে আমার আসলে বলতে গিয়ে এই হাতের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। তখন তার ছেলেকে সে কি করলো? ঘর থেকে বের করে বাইরে দিয়ে দিল, যে আমার বাসায় মুক্তিবাহিনী হিসেবে কে ছিল? এই ছিল। কিন্তু যে আসল মুক্তিবাহিনী যারা দেশের জন্য যুদ্ধ করলো, তাদেরকে সে খাটের নিচে লুকিয়ে রাখলো, তাদেরকে কিন্তু বের করে দিল না। সে কিন্তু চাইলেই পারতো, কিন্তু দিল না। সে কি করলো? তার ছেলেকে সামনে দিয়ে বললো, এই মুক্তিবাহিনী, একে তোমরা মেরে ফেলো। তখন তার সামনে গ্রেনেড দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তার ছেলেকে মারে, এবং সেই মা সেটা দেখে দাঁড়ায় থাকে। তাহলে আপনারা বুঝেন যে কতখানি আত্মত্যাগ থাকলে একটা মা তার সন্তানকে সামনে দিয়ে দেয় মরে যাওয়ার জন্য। না, একটা মায়ের কাছে দেখেন, আপনারা আজকে কি বললেন যে প্রতিবন্ধী ছিল এই জন্য তাকে দিয়ে দিয়েছে। আজকে থেকে 10 বছর পরে বা একটা সময় পরে আপনারা যখন বাবা মা হবেন তখন বুঝতে পারবেন, সন্তান যেরকমই হোক না কেন, বাবা মায়ের কাছে তারা সন্তান। মা কখনো সন্তানকে ফেলে দিতে পারে না। আচ্ছা বলেন তো, আপনারা কি এমন দেখেছেন খুব একটা যে মা সন্তানকে ফেলে দিতে পারে, প্রতিবন্ধী সন্তানকে? সেটা অন্য হিসাব, সেটা অন্য হিসাব। বাট আপনারা যেটা এক্সাম্পলের বাইরে সেটা আমরা না যাই, সেটাতে আমরা না যাই। না, বাবা থাকলে তো প্রোটেক্ট করতো না। না, দেখেন আমরা হচ্ছে এক্সেপশনে না যাই, আপনারা ট্র্যাকে থাকেন। আপনাদের কাছে কি এটা মনে হয় না যে আপনি কি দিবেন? আপনার মা, এখন আপনার মা কি আপনাকে দেবে আপনার সামনে, তার সামনে মরে যেতে? কিন্তু তখন কিন্তু অনেক মা দিয়েছিল, তখন অনেক মা দিয়েছিল, বিধায় আজকে আমরা এত স্বাধীনভাবে বাঁচি। এটা কি আপনারা মানেন? বলেন তো, এটা কি মানেন? আজকে যে আমাদের কেউ ধরে নিয়ে যাচ্ছে না, সেটা কেন? আজকে আপনি এখানে বসে পড়তে পারছেন, অন্য কেউ এসে আপনাকে টেনে নিয়ে যাচ্ছে না। এটা কিভাবে হয়েছে? এই স্যাক্রিফাইসের জন্যই হয়েছে। এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করলাম, আপনারা হচ্ছে কিছু মুভি দেখবেন, হাঙ্গর নদী গ্রেনেড দেখতে পারেন, আমার বন্ধু রাশেদ দেখতে পারেন। আমার বন্ধু রাশেদ করেছেন? আমার বন্ধু রাশেদ করেছেন বা দেখেছেন? দেখেছেন? এটার কাহিনী দেখার পরে কি আপনাদের কি একটু ভাবায়নি বা খারাপ লাগা কাজ করেনি? আমি জানি আপনারা হিন্দি মুভি দেখেন, বাংলা মুভি দেখেন, রোমান্টিক মুভি দেখেন। এরকম ছিল যে মানে পাকিস্তান জিন্দাবাদ বলতে কিছু একটা বলছিল, তারপরে যে নাজওয়ার বাংলা তখন পরিবার করে মুভিটা একটা ধান ক্ষেতের মধ্যে, তাই না? আচ্ছা, এগুলো আপনারা দেখবেন, এগুলো দেখার দরকার আছে। আমরা ছোটবেলায় বিটিভিতে এগুলো দেখতাম, তখন আসলে এত চ্যানেল ছিল না, তখন কোনো এত চ্যানেলই ছিল না। 3টার সময় সিনেমা শুরু হতো, আমরা 3টার সময় বসে থাকতাম সিনেমা দেখার জন্য। আচ্ছা, আপনাদের ক্লাস টাইম কি শেষ? আমরা 3টার সময় বসে থাকতাম সিনেমা দেখার জন্য, সমস্যা নেই। আচ্ছা, আপনারা হচ্ছে এই মুভিগুলো দেখবেন, মুক্তিযুদ্ধের ইতিহাস দেখবেন, জানবেন, দেখবেন যে দেখার পরে সেটা যেভাবে মনে থাকবে, বইয়ে পড়লে সেটা মনে থাকে না, দেখার পরে বই পড়লে মনে থাকবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে দেখেন আরেকটা বিষয়, 1972 সালের জানুয়ারি মাসে দেখেন, 1971 কিন্তু আমার শেষ, 71 সাল কিন্তু আমার শেষ। এবার 1972 সালের জানুয়ারি মাসে কি করলো? ইউকে, ইউনাইটেড কিংডম, সে আমাদের স্বাধীনতা রিকগনাইজেশন দিয়ে দিল 4 ফেব্রুয়ারি। প্রথম দেখেছেন? দেখেন 4 ফেব্রুয়ারি 1972, তখন আমাদেরকে ইউকে কি করলো? স্বাধীন, আমরা যে স্বাধীন দেশ স্বীকৃতি দেব সেটা হিসেবে। প্রথম কোন দেশ দিয়েছে? এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা ব্রিফ হিস্টোরি। আচ্ছা, কে দিবে বলেন তো? আমরা কার সাথে মিলে যুদ্ধটা করলাম? তাহলে আমরা দূরে কেন যাব বলেন? আচ্ছা, এখন আমাকে বলেন, আচ্ছা আপনাদের কিছু এই অবস্থা নেই। আচ্ছা, যাই হোক, আমাদের হিস্ট্রি মোটামুটি কমপ্লিট। এখন আপনারা আমাকে বলেন তো, এই যে হিস্ট্রিটা পড়লেন, হিস্ট্রি পড়তে একটু বোর লাগবে, এটাই স্বাভাবিক।
আপনাদের কি মনে আছে একটু কি পড়লেন? আমি আপনাদেরকে অনেক ব্রিফলি পড়িয়েছি। আপনারা কি এর চাইতেও ব্রিফলি করে আমাকে কেউ বলতে পারবেন, ডেসক্রাইব করতে পারবেন? যদি কেউ সাহস করে পারেন আসেন, চলে আসেন। আমি একটু এমন কাউকে চাই যে সামনে আসে না। আমি একটু, হ্যাঁ আপনি থাকেন, আমি এমন কাউকে চাই যে সামনে আসে না। কেউ বলবেন? মেয়েদের মধ্যে থেকে কেউ একজন আসে। আপনারা জানেন আমি নিজেও যখন এই হিস্ট্রিটা পড়েছি আমি এত মজা করে পড়ি না। শুনুন, এগুলো আসলে মজার জিনিস না, এগুলো আমাদের জানতেই হবে, কিছু করার নেই। এগুলো ফান্ডামেন্টাল জিনিস, এগুলো জানতেই হবে। আরেকটা কথা শোনেন, আপনাদের আজকে যে আমি পড়ালাম এখান থেকে আপনাদের একটা কোশ্চেন থাকবে মাস্ট, এবং সেই কোশ্চেনটা কেমন হতে পারে সেটাও আমি আপনাদেরকে একটা হিন্টস দিচ্ছি। এই 1947 সাল থেকে 1972 সাল পর্যন্ত যা যা হয়েছে সেটা ব্রিফলি ডিসক্রাইব করা একটা কোশ্চেনের মাধ্যমে। শর্টলি বলেন, ব্রিফলি তো বহুত কিছু। ব্রিফলি মানেই তো শর্টলি, ব্রিফলি মানেই তো শর্টলি। যতটা ব্রিফ করে আপনারা পারেন, যে যতটা ব্রিফ করে পারেন এটা বর্ণনা করতে, সেরকম একটা কোশ্চেন আপনাদের মাস্ট বি থাকবে। এই একটা স্লাইড মানে আপনাদের একটা কোশ্চেন কভার। শুরু করবো 47 থেকে। জি বলেন। শুরু করবো 47 থেকে। তার আগে বঙ্গবন্ধু কোন কোম্পানিতে চাকরি করতে? না, সেগুলো আপনাদের লাগবে না, আপনারা অন্তত মূল বেসিক ইতিহাসটা জানেন। বেসিক ইতিহাসটুকু জানলেই হবে। এর আগের পরেটা আপনাদের জানার দরকার নাই, আগে বেসিকটা জানেন। ঠিক আছে, আগে বেসিকটা জানেন। এখান থেকে আপনাদের কোশ্চেন থাকবে। সাইলেন্ট প্লিজ, সাইলেন্ট প্লিজ। যা ভালো না লাগবে বের হয়ে যাবেন, কথা বলবেন না। আচ্ছা, এখানে বুঝতে কার কোনো সমস্যা হয়েছে? নেক্সট দিন আমি জিজ্ঞাসা করলে পারবেন? এরপরে এর উপর আপনাদের প্রেজেন্টেশন হবে। ওকে। আজকে আপনারা যারা দুইজন এখানে দাঁড়িয়ে কথা বললেন, এভাবেই আপনারা প্রেজেন্টেশন দিবেন, শুধু ইংলিশে দিবেন। ওকে। আজকে কিন্তু দুজন খুব ভালো বলেছেন, খুবই ভালো বলেছেন। সবাই চেষ্টা করবেন, হ্যাঁ গ্রুপ আলাদা হবে, সবাই চেষ্টা করবেন ওদের মধ্যে একটু বলার, তাহলে দেখবেন প্রেজেন্টেশনের ভয় কেটে যাবে। গ্রুপ কি মিসমান পাঁচজনের গ্রুপ? গ্রুপ আমি করে দেব, সমস্যা নেই। আজকের মতো এখানেই আমাদের পড়াশোনা কমপ্লিট। ঠিক আছে, আমি নেক্সট ডে এগুলো আপনাদেরকে আবার জিজ্ঞাসা করব। অবশ্যই একটু ব্রিফ করে আসবেন।